বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটির প্রভাবে এখনও উত্তাল বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকায় এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত বহাল রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়া এলাকায় সোমবার সকালের দৃশ্য এটি। উত্তাল সাগর, জোয়ারে বেড়েছে সমুদ্রের পানির উচ্চতা। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস বইছে। ঘাটে বাঁধা রয়েছে শত শত মাছ ধরার ট্রলার। মৌসুমী নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও সাগরে নামেননি মৎস্যজীবীরা। আলিপুর মহিপুর মৎস্য বন্দর সহ কলাপাড়ার বাজারগুলোতেও তাই সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। থেমে থেমে বৃষ্টিতে সড়কপথেও বন্ধ রয়েছে অধিকাংশ যানবাহন, ফলে বিপাকে যাত্রীরা। জাহাজ বাঁধতে রাখছি, কাজ কাম করতে পারতেছি না বৃষ্টির কারণে, গাড়ি চালাইতে পারতেছি না বৃষ্টির জন্য। কোনো মাছ কেউ ধরতে পারে না, রোডে কোনো মানুষজন আইতে পারে না। বৃষ্টিতে রাঙাবালী উপজেলার নিচু এলাকার কৃষি জমিতে পানি জমেছে। কোথাও কোথাও তলিয়ে গেছে আউশ ধান ও সবজি ক্ষেত। আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলাতেও গত ৩ দিন ধরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মোংলা আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাগেরহাটের ড্রেন, রাস্তাঘাট সব তলায় যায় এই বৃষ্টির কারণে। দরিদ্র লোক তলায় খায়, বর্ষার ভিতরে মনে করেন যাইতে পারি না। নিম্নচাপের প্রভাবে বাগেরহাটেও বৃষ্টি ঝরছে। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। জ্বর হয়, অনেক সর্দি কাশি হয়। বর্তমানে এই বৃষ্টিতে ভিজে আমি অসুস্থতে ভুগছি। ঝালকাঠিতেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। বন্যার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে দেশের সমুদ্র বন্দরগুলোতে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নূর তাজমিন নীর, ৭১। উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আজ আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি কেমন রয়েছে এবং নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ চ্যুতি। আপনাকে জানিয়ে রেখেছি, গতকাল রাত থেকে কিন্তু সকাল এই ভোর পর্যন্ত কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনি আবহাওয়া অফিসের যে সর্বশেষ তথ্য, সেখানে কিন্তু কলাপাড়ায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর আপনি যে নিম্নচাপটির কথা বলেছেন, সেটি আসলে বর্তমানে ভারতের উড়িষ্যা অতিক্রম করা শুরু করেছে। এখানকার আবহাওয়াবিদরা আমাদের সে বিষয়টি জানিয়েছেন। কারণ আপনাকে জানেন যে এই যে স্থল নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপ অবস্থায় রয়েছে, এবং এই কারণে কিন্তু আসলে আরও ১ দিন ২ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই হিসেবে কিন্তু উপকূল জুড়ে গতকাল যেরকম বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু সেরকম বৃষ্টির পর সকাল থেকে কিন্তু থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এখানকার যে বিষয়টি, সেটা হচ্ছে যে উপজেলা প্রশাসন কিন্তু আসলে সেই ধরনের কোনো পদক্ষেপ নেই। কারণ আপনি জানেন যে সতর্কতা সংকেত না বাড়লে কিন্তু উপজেলা প্রশাসন উপকূলীয় মানুষের জীবন মাল রক্ষায় কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যদিও এখন পর্যন্ত ৩ নম্বরে স্থানীয় সতর্কতা সংকেত রয়েছে, সেই অবস্থায় কিন্তু উপকূলে সেই ধরনের কোনো পূর্বাভাস নেই যে ঝড় হতে পারে, এই ধরনের কোনো পূর্বাভাস নেই। তবে এখানকার যে সবচেয়ে বেশি আশঙ্কার বিষয়, সেটা হচ্ছে সাগর উত্তাল রয়েছে। গত ৪ দিন ধরে কিন্তু গভীর সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। এখানে কিন্তু জেলেরা বর্তমানে মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুরের যে খাপড়ামাঙ্গা নদী, সেখানে অবস্থান করছে। এই কারণে কিন্তু উপকূল জুড়ে একটা মাছের সংকট দেখা যাচ্ছে। পাশাপাশি যে আমাদের যে উপকূলীয় যে বেড়িবাঁধগুলো, সেখানে কিন্তু কয়েকটি বেড়িবাঁধ ঝুঁকির অবস্থানে, বিশেষ করে খাপায় মহিপুর ইউনিয়নের যে বেড়িবাঁধটি, পাশাপাশি হাজিপুরের যে বেড়িবাঁধটি, সেটি কিন্তু ঝুঁকির উপস্থিতি। জালালপুর বেড়িবাঁধটি জানেন যে রিভার
নার্সারির একটি অংশ কিন্তু ধসে পড়েছে এবং এই পাশাপাশি যে ধসে গেছে যে ব্লকগুলি দেওয়া হয়েছিল সেটি কিন্তু ধসে পড়েছে। এই কারণে কিন্তু সেখানকার মানুষ কিন্তু একটা আতঙ্কে রয়েছে। পাশাপাশি কলাপাড়া যে পশ্চিম লোন্দা গ্রামের প্রায় 300 পরিবার রয়েছে, সেটি কিন্তু আসলে প্রতিদিন জোয়ার ভাটায় প্লাবিত হচ্ছে। এই পরিবারগুলো কিন্তু এই যে বর্ষা শুরুর পর থেকেই কিন্তু ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে আমি রয়েছে আন্দারমানিক নদীতে, আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু নদীতে ভাটা রয়েছে। এই কারণে কিন্তু আসলে সেই ধরনের কোনো জলস্বাসের কোনো সম্ভাবনা দেখেনি। এবং পাশাপাশি কিন্তু এখানকার সব ধরনের গতকাল কলাপাড়া থেকে ঢাকাগামী যে দোতল লং সার্ভিস ছিল সেটি কিন্তু বন্ধ থাকলেও কিন্তু আজকে চলাচল করতে পারে এমনটি আমাদের জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। পাশাপাশি যে অভ্যন্তরীণ যে নৌ চলাচল সেটি কিন্তু আসলে বর্তমান স্বাভাবিক রয়েছে। এখানকার আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি যে ঝড় হলে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে কৃষিতে একটি সমস্যা দেখা দিতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে যে কৃষি অফিসে আমাদের যে বিষয়টি নেওয়া হচ্ছে যে প্রাথমিকভাবে যদি বড় ধরনের কোনো ঝড় হয় তাহলে যে আগামী যে মাঠের যে ফসল রয়েছে সেটি কিন্তু রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে উপকূলীয় যদি এই মুহূর্তে যদি বেড়িবাঁধগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাহলে উপকূলীয় যে বড় ধরনের ক্ষতি সেটা থেকে হাত থেকে রক্ষা পাবে। চৈতি। জি, মিলন কর্মকার রাজু আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু। টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় থানচির 2 ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, সোমবার সকাল থেকে স্রোত ও পানি বেড়ে যাওয়ায় নৌযান চলাচল বন্ধ করা হয়। এতে থানচি উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়। একই সাথে উপজেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে টানা বৃষ্টিতে থানচি বান্দরবান সড়কের নীলগিরি এলাকায় পাহাড় ধসের পর ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। নিষ্কাশন খালের বেশিরভাগই দখলদারদের কবলে পড়ে হারিয়ে গেছে। যে কটি টিকে আছে সেগুলো এখন দখলে দূষণে জীর্ণ। জনদুর্ভোগ কমাতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নেওয়া 7টি খাল খনন উদ্যোগ নেওয়া হলেও সে প্রকল্প কাগজে কলমেই আছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠিতে ছিল প্রশস্ত 22টি খাল। এসব খাল দিয়ে পানি নেমে যেত সুগন্ধা নদীতে। এখন 7টি খাল কোনো মতে টিকলেও এসব খালের দুপাশ দখল হতে হতে পরিণত হয়েছে নালায়। এগুলো এখন মশা মাছির আবাসস্থল। ছড়াচ্ছে রোগ জীবাণু। এক পশলা বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায়, ড্রেন উপচে দুর্গন্ধময় নোংরা পানি ঢুকে যায় বাড়িঘরে। দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে 2024 সালের 28 আগস্ট 7টি খালে খনন উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। 1,33,377 টাকা প্রকল্প ব্যয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স কাজ পায়। দরপত্র অনুযায়ী খনন কাজের মেয়াদ শেষ হয় 2025 সালের 19 ফেব্রুয়ারি। এলাকাবাসীর অভিযোগ, শহরে 2-1টি খালের নামমাত্র খনন দেখিয়ে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। সে কারণে দখল দূষণ আগের অবস্থাতেই রয়ে গেছে। কিছু কিছু জায়গায় খাল এমন ভাবে কাটা হয়েছে যেন বোঝা যেন সেখানেই খাল রয়েছে। আবার কিছু কিছু জায়গায় এমন অবস্থা যে ওখানে খাল না নালা বোঝারই উপায় নাই। এখানে ঘাট ছিল একটা, এখন তো নিচে চলে গেছে, আর যেন খালটা কাটছে। আপনারা নিজে দেখতে পাচ্ছেন খালটা ঠিক মতো কাটেন নাই। যে ঝালকাঠি যে 7টা খাল ছিল, সবাই চাইছিল যে খালের পুনর্খনন এবং সুন্দরভাবে একটা খাল খনন হবে, কিন্তু আমাদের এই যে পৌর প্রশাসন খাল কাটার নামে সম্পূর্ণ খাল খনন করতে পারে নাই। এরা অর্ধেক খাল খনন করছে এবং যেখান থেকে জলা পাইছে ওইখানেই তারা খাল কাটতে চলে গেছে। এই খাল খননের কিছু নমুনা করছিল, কিন্তু খাল খননের কাজ এটা কিছু হয় না। ঝালকাঠি পৌরসভার প্রশাসক জানান, খনন কাজ মানসম্মত হয়নি, আর এর জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদেরকে আমরা নোটিশ করেছি যে আপনারা খাল খনন সম্পন্ন করে আমাদের এটা বুঝিয়ে দেন। আমরা তাদের চিঠি দিয়েছি, তারা এটা চিঠিটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট থেকে আমাদের চিঠির কার্যকারিতা স্থগিত করেছে। আমরা তাদের বলেছিলাম যে আপনারা এটা না করলে, খাল খনন না করলে এবং আমাদের বুঝিয়ে না দিলে আপনাদের সিকিউরিটি মানি আমরা বাতিল করব এবং আপনাদের আমরা ব্ল্যাক তালিকাভুক্ত করব। 1875 সালে ঝালকাঠিতে পৌরসভার যাত্রা শুরু হয়। হাসান আহমেদ, 71।
ঝালকাঠির পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, পৌরবাসীর দুর্ভোগ দূর করতে কি উদ্যোগ নিচ্ছে পৌর প্রশাসন, আর খাল খননের প্রকল্পের কাজ কেন বাস্তবায়ন হচ্ছে না, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? 1875 সালে ঝালকাঠি যে পৌরসভা গঠিত হয় এবং এই পৌরসভাটি কিন্তু এখন বর্তমানে প্রথম শ্রেণীর পৌরসভা। এই প্রথম শ্রেণীর এই পৌরসভায় একসময় 22টি খাল ছিল এবং সেই খালগুলো কিন্তু দখলদারদের দখলে কবলে পড়ে হারিয়ে গেছে। এখন বর্তমানে 7টি খাল টিকে আছে। এই 7টি খালও কিন্তু আসলে এই যে খালের যে অস্তিত্ব, সেই অস্তিত্বে নেই। কোনো খাল কিন্তু নালায় পরিণত হয়েছে। এই খালগুলো কিন্তু বিগত যে আ আ সরকারের সময় খালগুলো ড্রেনে পরিণত করার যে একটি উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের সময় কিন্তু স্থানীয় পৌর বাসিন্দারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। এমন একটি খাল যে সিটি পার্কের খালটি, সেই সিটি পার্কের খালটি যখন ড্রেন করতেছিল, ঠিক তখন স্থানীয় পৌরসভার বাসিন্দারা যে প্রতিবাদ জানিয়েছে, সেই প্রতিবাদের কারণে কিন্তু জেলা প্রশাসকের হস্তক্ষেপে সেই খালটি মানে ড্রেনের যে কাজ, সেই কাজটি বন্ধ হয়েছে এবং তখন কিন্তু এই 7টি খাল খননের উদ্যোগ নেওয়া হয় এবং সেই উদ্যোগটি কিন্তু উদ্যোগে রয়ে গেছে। কারণ সেই 7টি খাল খননের যে প্রক্রিয়া, সেটি নামমাত্র খনন প্রক্রিয়ায় শেষ করা হয়েছে। এই খালগুলোর ব্যাপারে যে স্থানীয় যে পৌরসভার প্রশাসক, তিনি যেটি জানিয়েছেন যে এখানকার যে খালগুলো বেশিরভাগই কিন্তু প্রভাবশালীদের দখলে। যে কারণে খালগুলো খনন করতে গিয়ে বিভিন্ন সময় বাধার মুখে পড়তে হয়েছে। যে আর এই বাধার কারণে অনেকগুলো খালই এই পূর্ণাঙ্গভাবে খনন করতে পারেনি। যে কারণে যে ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা কিন্তু আসলে খাল খনন না করেই চলে গেছে এবং এই যে খাল খননের যে পরবর্তীতে ঠিকাদারকে তারা নোটিশ করেছে যে খালগুলো খনন করে দেওয়ার জন্য, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সেই নোটিশের প্রেক্ষিতে কিন্তু তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্ট থেকে এই নোটিশের কার্যকারিতা তারা বন্ধ করে দিয়েছে। এই এভাবে কিন্তু এই খালগুলো খনন কাজ থমকে আছে এবং এই খনন কাজের যে এই থমকে থাকার কারণে স্থানীয় যে বাসিন্দা, তারা কিন্তু এই পৌর কর্তৃপক্ষের যে গাফিলতি, সেই গাফিলতিকেই দায়ী করছেন। সেটি শুনছিলাম তরুণ সরকার, আপনার কাছ থেকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঝালকাঠি থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী তরুণ সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হল এবং AF রহমান হলের মধ্যে ছোট একটি ক্যান্টিন সংস্কারে অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা আরো জানান, নিম্নমানের কাজ করে বেশি টাকার বিল নেওয়া হচ্ছে। ৭১-এর অনুসন্ধানেও ধরা পড়েছে মূল কাজ এবং বাজেটের গরমিল। এ নিয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাহফুজ শুভ্রর রিপোর্টে। হল ক্যান্টিন সংস্কারের জন্য অনিয়মের ব্যাপারে জানতে চাইলে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার চেষ্টা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ। প্রায় 13.5 লাখ টাকার 2 হলের মাঝের ছোট্ট ক্যান্টিন সংস্কারের কাজ পায় হাফিজা এন্টারপ্রাইজ। 14ই মে কাজ শেষ হবার কথা থাকলেও সেটি হয়নি। অভিযোগ উঠেছে বাজেটের গরমিল ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার। অভিযোগ উঠলে শুরু হয় অনুসন্ধান। নথি বিশ্লেষণে দেখা যায়, প্রায় 1200 স্কয়ার ফিট ছাদে 2 টন রড দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে অর্ধেকেরও কম। সংস্কার করলেও এখনো ছাদ চুইয়ে পড়ছে পানি। টাইলসের জন্য দেখানো হয়েছে অতিরিক্ত টাকা। এমনকি পিতলের পরিবর্তে দেয়া হয়েছে প্লাস্টিকের ট্যাপ। এসব অনিয়ম প্রথমে অস্বীকার করলেও পরে বিষয়টি ঠিক করার প্রস্তাব দেন অভিযুক্ত ঠিকাদার রিয়াদ। নিউজটা না করে বা যদি মনে করেন আমি বসে যদি কথা বলে কিছু একটা করা যায়, মনে করেন এখন নিজ একটা হবে ভাই, মনে করেন আমিও আসলে একটু বিব্রত পরিস্থিতিতে পড়বো। আমি চাইছিলাম যে ভাই মনে করেন আসলে আমরা দুই বসে যদি কথাবার্তা বলে যদি এটা কোনো রকম কিছু করা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, দুর্নীতিবাজরা ফাঁকফোকর খুঁজে দুর্নীতি করবে, তবে দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি
হয়েছে এমনও যদি সামান্যতম কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সাথে সাথে আমরা অ্যাকশনে যাবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে দুর্নীতি প্রমাণ পেলে তার কোনো আর অপেক্ষাই করা যাবে না, সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার তদন্ত করে দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে অসৎ ঠিকাদাররা যেন কাজ না পায় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপাচার্য। আমরা এটা খতিয়ে দেখব। আমি যদি ওই ধরনের দুর্নীতি হয়েছে প্রমাণ পাই, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। সংশ্লিষ্ট সূত্রে আরো অভিযোগ রয়েছে, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে নির্দিষ্ট হারে কমিশনও নিয়ে থাকেন প্রকৌশল দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। ভবন আর জনবল থাকলেও 2 বছরেও বরিশালে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরীক্ষাগারটি চালু হয়নি। একসময় নদ নদীর পানি নিয়মিত পরীক্ষা করা গেলেও যন্ত্রপাতি বিকল হওয়ায় সেটাও হচ্ছে না। কলকারখানা তরল বর্জ্য পরীক্ষা করাতে পাঠাতে হচ্ছে ঢাকায়। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। পরীক্ষাগারের নমুনা সংগ্রহকারী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ করতে হয়। তবে তরল বর্জ্যের নমুনা ঢাকার পরীক্ষাগারে পাঠাতে হয়। এরপর প্রতিবেদন পেতে বিড়ম্বনার অভিযোগ করেন ভুক্তভোগীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা ঢাকা নিতেও পারি না, কারণ হচ্ছে গিয়ে যে ওই ঢাকা গবেষণাগার প্রচুর চাপ থাকে ঢাকা বিভাগের। তো সেই রেজাল্ট হচ্ছে কি আমরা দেওয়ার পরে আমরা পেতেও আমাদের হচ্ছে অনেক সময় লাগে, কারণ সেখানে অনেক প্রেশার থাকে। একসময় এই অঞ্চলের নদ নদীর পানির নিয়মিত সংগ্রহ এবং বিশ্লেষণ করা হতো বিভাগীয় পরীক্ষাগারে। তবে যন্ত্রপাতি আর উপাদানের অভাবে সেটা আর হচ্ছে না। তাই তরল বর্জ্যের মতো পানি পরীক্ষার জন্য এখন ঢাকার উপর নির্ভর করতে হয়। 2024 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে আমাদের ল্যাবের আসলে যন্ত্রপাতি অপ্রতুলতার কারণে আর 2-1টা যন্ত্রপাতি আছে যেগুলো আসলে নষ্ট, এ কারণে একটা স্যাম্পল আসলে করা হচ্ছে না। এই জন্য আপাতত আমাদের ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ 2টা পানির নমুনা সংগ্রহ এবং হচ্ছে এখানে বিশ্লেষণ করা আপাতত বন্ধ আছে। নিয়ম হলো বছরে 2 বার প্রতিষ্ঠানের তরল বর্জ্য দূষণের বিষয়ে পরীক্ষা করানোর। এসব নমুনা ঢাকায় পাঠানোর কারণে প্রতিবেদন পেতে দেরি হয়। এজন্য সময় মতো কার্যকর পদক্ষেপ নেওয়া যায় না। পরিবেশগত ছাড়পত্রে যে সমস্ত শর্তাবলী দেওয়া থাকে যে তাকে 6 মাস পর পর তার এই সমস্ত জিনিস পরীক্ষা করতে হয়, তো সেই শর্তাবলী যদি ল্যাব আমাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারতো তাহলে আমরা সুন্দর করে ওই রিপোর্টটা নিতে পারতাম। তবে সংস্থার বিভাগীয় পরিচালক বলেন, বার কয়েক চিঠি দেওয়া হয়েছে, কিন্তু লাভ হয়নি। এই বিষয়ে আমরা মহাপরিচালক মহোদয় এবং পরিবেশ অধিদপ্তরের চিঠি দিয়েছি এবং তারা এটি অবগত আছে। একটি প্রকল্পের মাধ্যমে গবেষণাগারের ফ্যাসিলিটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বরিশাল অঞ্চলে 8টি প্রধান নদ নদী সহ বায়ু দূষণ পরীক্ষার জন্য 10টি এবং তরল বর্জ্য পরীক্ষার জন্য 9টি প্রতিষ্ঠান রয়েছে। বিধান সরকার, ৭১, বরিশাল। নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা বলছেন, তালিকার চেয়ে মন্ত্রণালয় থেকে বাজেট কম আসায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা যায়নি। আর কৃষি কর্মকর্তারা বলেন, ভুল ত্রুটি হতে পারে, সংশোধন করা হবে। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনার হাওড় অঞ্চলে তলিয়ে যায় হাজার হাজার একর ফসলি জমি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি চালু করে, কিন্তু সেই সহায়তা বিতরণেই দেখা দিয়েছে বিতর্ক। কৃষকের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকের নাম তালিকায় নেই। টাকার বিনিময়ে কার্ড দেওয়া হইতেছে, তো এজন্য আমি পাই নাই, কারণ আমি 2000 টাকা দিতেও পারি নাই, এজন্য পাইও নাই। আমার 50 কাঠা জমি হানির তলে আছে, আমি আজ পর্যন্ত একটা কার্ড পাই। এই আইডি কার্ড দেওয়া হয়েছিল কৃষি অফিসারের কাছে, কৃষি অফিসার বলছে উনি কার্ড পালাই দিছে নেতারা। উনির কোনো জমি নাই, তারপর উনি পাইছে, এক ঘরে 7টা পাইছে, তোমার পরিবারে পাইছে, আমার পরিবার না পাওয়ার মানে কি? চেয়ারম্যান তারা সবন তারা চিনে দিছে, যাই দিত আমরা খাইতাম, তাও আমরা হইলাম না। অন্য মানুষের দিতে পারে, তা আমরা কি চালের দুষ্ট করছিলাম। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের দুর্দশার কথা ভেবে দ্রুত তালিকা করা হয়েছে, তাই কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ক্ষতিগ্রস্ত তো সকলেই হয়েছে, এখন কম বেশি এটা কমিটি নির্ধারণ করেছেন। এটা স্পেসিফিক যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে তাহলে এটা আমরা খতিয়ে দেখতেছি। জেলা প্রশাসন বলছে, শুরুতে 57,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও শেষ পর্যন্ত প্রণোদনা পেয়েছেন 40,913 জন।
ফলে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক তালিকা থেকে বাদ পড়েছেন। যারা বাদ পড়েছে তারা তো নিতান্ত ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত খ গ তালিকায়, কিন্তু তারা তো প্রধানত পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে না পাওয়ার জন্য ওদের মনের মধ্যে কষ্ট। বন্যায় নেত্রকোনা জেলায় 16,877.65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 77,363 জন। পিন্টু হাজং, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, কৃষকদের কি কি অভিযোগ রয়েছে, এই অনিয়ম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন? শুরুতেই যদি বলি, নেত্রকোনা হাওর অঞ্চল, হাওরের কৃষকদের একমাত্র ফসল বুড়ো আবাদ। এই বুড়ো আবাদের উপরে হাওরের কৃষকদের 6 মাসের জীবিকা নির্বাহ করে। মূলত 6 মাস পানিতে বন্দি থাকে, এই 6 মাসে এই বুড়ো আবাদের উপরেই নির্ভরশীল। ধান বিক্রি করে বা চাল বিক্রি করে এই কৃষকরা চলে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনে যে হাওরটি আছে, হাওরটি পুরোপুরি ডুবে গিয়েছিল। এই হাওর থেকে কৃষকরা এক মুঠো ধান তুলতে পারেনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা যারা আছে তারা সরকারি প্রণোদনা নিয়ে যেটি বলছে, সরকার যেহেতু তাদের সমস্যার কথা চিন্তা করে প্রণোদনা ব্যবস্থা করেছিল, কিন্তু ভুক্তভোগী কৃষকরা বলছে যে এই প্রণোদনার যে তালিকা রয়েছে, এই তালিকায় মূলত দুর্নীতি ও অনিয়ম দেখা দিয়েছে। তালিকায় যে কমিটি করা হয়েছে, কমিটির মাধ্যমে দেখা গেছে যে প্রকৃত কৃষকরা বাদে যারা অল্প ক্ষতিগ্রস্ত বা কৃষক নয়, তারা প্রণোদনার তালিকায় এসেছে। এবং কৃষকরা এই বিষয়ে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন কৃষি অফিসের সামনে মানববন্ধন করেছে। আমরা দেখেছি যে তারা তাদের অভিযোগ জমা দিয়েছে। আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছিলাম, কৃষি অফিসার যেটি বলেছে যে অল্প দিনের মধ্যে কৃষি তালিকা সংগ্রহ করায় মূলত তারা সঠিক তালিকাটি প্রণয়ন করতে পারে না। তো আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি যে আসলে আপনার কতটুকু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি অভিযোগ রয়েছে? আমার নিজস্ব হলো 10 কাঠা, আর অন্য মানুষের নিচ্ছি 20 কাঠা। আমার সবগুলো একদম কাটে দিচ্ছে। প্রণোদনায় আপনার নাম আসে নাই কেন? না, আসে নাই। আমার দেখাই গেছে না। কৃষি অফিসার বা কোন ধরনের লোকজন আপনার কাছে আসে নাই প্রণোদনার নামের জন্য? না, কোনো আমার কাছে দেখাই হয়নি। নিশ্চয়ই এই যে আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম, ওনার 30 কাঠা জমি, সম্পূর্ণ জমি পানিতে তলিয়ে গিয়েছিল। উনি মূলত বর্গা চাষি, 10 কাঠা জমি নিজের এবং বাকি 20 কাঠা জমি পরে চাষ করে। এরকম ভাবে প্রকৃত ভুক্তভোগী হাজার হাজার কৃষক মূলত তালিকা থেকে বাদ পড়েছে। তারা যেটি বলছে যে কৃষি কর্মকর্তা বা উপজেলা প্রশাসন থেকে কোনো লোক তাদের কাছে আসে না এবং কোন ধরনের তালিকা সংগ্রহ করে না। এরকম হাজার হাজার অভিযোগ নেত্রকোনায় বিভিন্ন জায়গায় জমা হয়েছে। তবে প্রশাসন যেটি বলছে যে তালিকায় কিছুটা ভুল বিভ্রান্ত রয়েছে। তারা মন্ত্রণালয়ে যে পরিমাণ তালিকা পাঠিয়েছিল মূলত উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে, নেত্রকোনায় 57,000 কৃষকের তালিকায় মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। সেখান থেকে 40,913 জনের প্রণোদনায় নাম এসেছে, বাকিদের নাম বাদ পড়েছে। বাকিরা যারা বাদ পড়েছে তারা সবাই প্রকৃত ভুক্তভোগী কৃষক বলে বলছে প্রশাসন। চৈতি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। একসময় বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশের জাহাজ ভাঙা শিল্পকে আবারও সামনের সারিতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে এমন আশ্বাস দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির। এ সময় উৎপাদন বাড়িয়ে শিল্প খাতে গ্যাস সংকট মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এই সময় তিনি দেশের শিল্পায়নের পথে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। মন্ত্রী জানান, উৎপাদন বাড়িয়ে শিল্প খাতে গ্যাস সংকট মেটানোর চেষ্টা করছে সরকার, তবে রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা সমাধানটা এত সহজ না, কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে।
এবং আরেকটা এফএসআরই যোগ করলে এই পাইপলাইনটাও গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। পরে দেশের জাহাজ ভাঙা শিল্প নিয়েও কথা বলেন শিল্পমন্ত্রী। বলেন, পাশাপাশি বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে যেন আবারও শীর্ষস্থান নিতে পারে সেই কাজও চলছে। বৈশ্বিক চাহিদা অনুসারে এই শিল্প পরিচালনায় উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেট নিতে হবে। যে উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করা হয়, কমপ্লায়েন্সের হাই ক্রাইটেরিয়ান হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এটা যে কারোর জন্য একটা গর্বিত হওয়ার মতো একটা ব্যাপার। তো আমরা চাই আমাদের এই গ্রিন লাইসেন্সধারী ইয়ার্ডগুলির মতো অন্য যারা ব্যবসা করবেন তারাও সবাই গ্রিন লাইসেন্স নিয়েই সেই মানে এসে তারপরে ব্যবসা পরিচালনা করবেন। পরে মতবিনিময় সভায় উদ্যোক্তারা জানান, পরিবেশগত মানদণ্ড ও আন্তর্জাতিক কমপ্লায়েন্সে উন্নয়ন হলেও নীতিগত জটিলতায় শিল্পটি পিছিয়ে পড়ছে। ব্যাংকিং সুবিধা পেতেও জটিলতায় পড়তে হচ্ছে। গ্রিন ফাইন্যান্সিংটা ট্যাপ করতে হলে কোনো ইন্ডাস্ট্রি যদি রেড ক্যাটাগরিতে থাকে তাহলে ওই ইন্ডাস্ট্রিকে এই ফাইন্যান্সিংটা দেয় না। তো আমরা স্যারকে বলেছি যে স্যার আপনি যদি আমরা অরেঞ্জ ক্যাটাগরিতে চলে আসি তাহলে এই গ্রিন ফাইন্যান্সিংটা যেই সব ইয়ার্ডগুলো বন্ধ আছে ওরা অ্যাপ্লাই করে নিতে পারবে এবং এগুলো লং টার্ম লোন 5 বছর 7 বছর পরে রিপেমেন্ট আসে। সবশেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে বন্ধ ইয়ার্ডগুলো পুনরায় চালুর দাবি জানান সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সীমান্ত সুরক্ষায় নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউটপোস্ট উদ্বোধন করেছে বিজিবি। সোমবার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে ৫১ বিজিবির অধীনে ঝাড় সিংহস্বর বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ক্যাম্পের নামফলক উন্মোচন করেন বিজিবির উত্তর পশ্চিম রংপুরের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। এ সময় তিনি বলেন, নতুন এই বিওপি চালুর মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর মাধ্যমে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও কার্যকর হবে। আলীগঞ্জ এবং থানারহাট এই দুইটি বিওপি মধ্যবর্তী দূরত্ব 9 কিলোমিটার হওয়ায় এই 9 কিলোমিটার সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি, চোরাচালান দমন, মাদক এবং মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে আজকের এই উদ্বোধনকৃত ঝাড় সিংহাসনটি বিওপিটি স্থাপন করা হয়েছে। সিলেটের গোপালগঞ্জ মডেল থানায় দেশের প্রথম উপজেলা ভিত্তিক প্রবাসী হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা সহজ করতে ব্যতিক্রমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য জানান, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও যে কোনো সমস্যায় দ্রুত আইনি সমাধান পাবে। আর সংশ্লিষ্টরা জানান, প্রবাসীরা এবং দেশে থাকা তাদের পরিবার বিশেষ একটি নম্বরে কল করে ২৪ ঘন্টার মধ্যে সরাসরি পুলিশের আইনি সহায়তা নিতে পারবেন। প্রবাসীরা অনেক সময় হয়রানির শিকার হয়, দেশে আসলে তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। এখানে যেটা হচ্ছে, আমি স্পেশাল বর্ণনা দিয়েছেন যে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বার, হোয়াটসঅ্যাপে ওনারা বিদেশে বসেও মেসেজ পাঠাতে পারবেন, মেসেজ দেখে বা ফোন করতে পারবেন। করলে এখানে অফিসার বসবেন, বসলে সেটা এন্ট্রি করবেন, করার পরে যদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার যেটা প্রস্তাব থাকে তাহলে সেটা করবেন ওনারা, এবং প্রবাসীদের সার্বিকভাবে যতটুকু সহযোগিতা করার দরকার ওনারা করবেন। প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে ১,০০০ বিভিন্ন ফলযোগ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত আইনজীবীদের মাঝে ফলযোগ গাছের চারা বিতরণ করে এড মিকি ফাউন্ডেশন। এছাড়া বিতরণ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এবং রুসার অর্থায়নে চারাগুলো বিতরণ করা হয়। রুসার নির্বাহী পরিচালক MN আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারাগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন। সেই উদ্যোগেরই অংশ এই কার্যক্রম।
চলছে দেশ চোখ সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, থাকুন ৭১-এর সাথে।